৭১ এর চেতনার সাথে বিশ্বাসঘাতকতা, আওয়ামী কুশাসন এবং প্রতিরোধ। সংসদে সংবিধান গৃহীত হয় ১০ই এপ্রিল ১৯৭২ সালে। প্রথম জাতীয় সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়। পরিতাপের বিষয়, ওই সংসদের সব সাংসদরাই ছিলেন পাকিস্তানের সংবিধান এবং জেনারেল ইয়াহিয়া খানের এলএফও এর আওতায় নির্বাচিত। মজলুম নেতা মাওলানা ভাসানী আওয়ামী লীগের সংবিধান গঠনের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে বলেন, বর্তমান সংসদ গঠিত হয়েছিল ১৯৭০ সালের এলএফও লাল ফ্রামওয়ার এর অধীনে সংগঠিত নির্বাচনের মাধ্যমে। জেনারেল ইয়াহিয়া খানের এলএফও মোতাবেক নির্বাচিত জাতীয় সংসদের দায়িত্ব ছিল পাকিস্তানের সংবিধান প্রণয়ন করা। আওয়ামী লীগ দল হিসাবে ৬ দফার ভিত্তিতে জনগণের কাছ থেকে ভোট গ্রহণ করেছিল। ৬ দফার দাবি ছিল পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতা বজিয়ে রেখে প্রদেশ ভিত্তিক পূর্ণ স্বায়ত্ত শাসন কায়েম করা। অতএব স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের শাসনতন্ত্র প্রণয়নের কোন বৈধ অধিকার তাদের নেই। তিনি সর্বদলীয় জাতীয় কনভেনশন গঠন করে শাসনতন্ত্র প্রণয়নের দাবি জানান। তিনি বলেন, জাতীয় কনভেনশনে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি থাকবে না, তাতে বিভিন্ন সংগঠন যাদের সদস্যরা জাতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন তাদের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করতে হবে। এ ধরনের জাতীয় কনভেনশনের দ্বারা প্রণীত সংবিধান পরে গণভোটের মাধ্যমে গৃহীত হবে। আওয়ামী লীগ সরকার ওই প্রতিবাদে কর্ণপাত না করে ১২ই অক্টোবরের সংসদ অধিবেশনে তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেন প্রণীত সংবিধান গৃহীত হয়। যদিও সংবিধানে সরাসরিভাবে মুজিববাদের উল্লেখ ছিল না, তবুও মুজিববাদের মূলনীতির উপর তথা ভারতীয় সংবিধানের নীতিমালার উপর ভিত্তি করেই গঠিত হয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান বা শাসনতন্ত্র। সরকার ঘোষণা করল দেশে সমাজতন্ত্র প্রবর্তন করা হবে, কিন্তু সংবিধানের ৪২ নং ধারার মাধ্যমে ব্যক্তি মালিকানা বজিয়ে রাখা হল। ৩৫, ৩৭, ৩৯ নং ধারার মাধ্যমে অতি চতুরতার সাথে মানুষের মানবিক অধিকারসমূহ কেড়ে নেওয়া হল। আওয়ামী লীগ বিরোধী শক্তিকে অতি নির্দয়ভাবে উৎপাটন করার জন্য সংবিধানে ৬৩(৩) ধারা সংযোজিত করে। জননিরাপত্তার নামে আইয়ুব শাহীর বর্বরচিত আচরণের মতোই মুজিবের নেতৃত্বে বিনা বিচারে আটক এবং মিল কারখানায়, অফিস আদালতে ধর্মঘট নিষিদ্ধ করার বিধানও সংবিধানে রাখা হয়। শেখ মুজিব গণতন্ত্রকে হত্যা করে। সর্বশেষে শেখ মুজিব তার ক্ষমতা কুক্ষিগত করার জন্য গণতন্ত্রকে হত্যা করে, জাতির উপর বাকশালী একনায়কত্ব চাপিয়ে দেয়। বাংলাদেশে কৃষক শ্রমিক আওয়ামী লীগের বাকশাল একদলীয় স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার বীজ নিহিত ছিল ১৯৭২ সালের ৭ই মার্চ রক্ষীবাহিনী আদেশ জারি করার মধ্যে। জাতীয় রক্ষী বাহিনীকে বিনা ওয়ারেন্টে ধরপাকড় এবং তল্লাশির ক্ষমতা দেয়া হয়েছিল। ওই আদেশের মাধ্যমে দেশের সার্বিক পরিস্থিতির দ্রুত অবনতির মুখে ২৪শে ডিসেম্বর ১৯৭৩ সালে প্রেসিডেন্ট জাস্টিস আবু সাইদ চৌধুরীকে বিদায় নিতে হয়। ১৪ই জানুয়ারি ১৯৭৪ সংসদ অধিবেশন বসে আব্দুল মালেক উকিলকে স্পিকার হিসেবে মনোনয়ন দেয়া হয়। ২৪শে জানুয়ারি ১৯৭৪ ভোটের মাধ্যমে জাতীয় রক্ষীবাহিনী আইন পাশ করা হয়। ১৩ জানুয়ারি ১৯৭৫ সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। অর্ডিন্যান্স জারি করা হয় এবং সংবিধানের কতিপয় ধারা স্থগিত। একই দিন বিশেষ ক্ষমতা ঘোষণা করা হয়। সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। ৬ই জানুয়ারি ৭৫ এক ঘোষণায় বলা হয় যে, সরকারি কর্মচারীরা সমবায় সমিতি ছাড়া অন্য কোন সংগঠনের সদস্য হতে পারবে না। এছাড়া ৪৮ ঘণ্টার মধ্যে দেয়ালের সব পোস্টার মুখে ফেলার নির্দেশ দেয়া হয়। এরপর ২০শে জানুয়ারি বসে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সংগঠিত সেই কলঙ্কিত অধিবেশন। ২৫শে জানুয়ারি সংসদে কোন রকমের বিতর্ক ছাড়া গণতন্ত্রকে পুরোপুরি সমাহিত করে পাশ করানো হয় চতুর্থ সংশোধনী। মাত্র এক বেলার সেই অধিবেশনে স্পিকার ছিলেন জনাব আব্দুল মালেক উকিল। চতুর্থ সংশোধনীতে বলা হয় যে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব মন্ত্রী নিয়োগ করতে পারবেন। প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা সংসদ সদস্য না হলে ভোট দিতে পারবেন না। প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী সংসদ সদস্য হবেন তেমন কোন বাধ্যবাধকতা নেই। মন্ত্রী পরিষদ রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন, তবে রাষ্ট্রপতি তা কার্যকর করলেন কি করলেন না সে সংক্রান্ত ব্যাপারে আদালতে কোন প্রশ্ন তোলা যাবে না। ওই অধিবেশনে জরুরি ক্ষমতা বিল কোন আলোচনা ছাড়াই আইনে পরিণত হয়ে যায়।
25শে জানুয়ারি দুপুর রাত 1:01 এক সংক্ষিপ্ত অধিবেশনে জারিকৃত চতুর্থ সংশোধনীতে বলা হয়, এই আইন প্রণয়নের পূর্বে যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত ছিলেন তিনি রাষ্ট্রপতি পদে থাকবেন না এবং রাষ্ট্রপতির পদ শূন্য হবে। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন এবং রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করবেন। এই আইন প্রবর্তনের ফলে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বহাল থাকবেন এমনিভাবে যেন তিনি এই আইনের দ্বারা সংশোধিত সংবিধানের অধীনেই রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। সংশোধিত সংবিধান অনুযায়ী বাংলাদেশে একজন রাষ্ট্রপতি ও একজন উপরাষ্ট্রপতি থাকবেন। রাষ্ট্রপতি প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন। কার্যকালের মেয়াদ 5 বছর। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকবে। তিনি প্রত্যক্ষভাবে অথবা তার অধীনস্থ কর্মচারীর মাধ্যমে যে ক্ষমতা নির্ধারণ করবেন উপরাষ্ট্রপতি শুধুমাত্র সেই ক্ষমতাই প্রয়োগ করতে পারবেন। রাষ্ট্রপতিকে তার দায়িত্ব পালনে সাহায্য ও পরামর্শ দানের জন্য একটি মন্ত্রী পরিষদ থাকবে। রাষ্ট্রপতি তার বিবেচনায় সংসদ সদস্যদের মধ্য থেকে কিংবা সংসদ সদস্য হওয়ার যোগ্য এরূপ ব্যক্তিদের মধ্য হতে একজন প্রধানমন্ত্রী ও আবশ্যক মনে করলে অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী নিয়োগ করতে পারবেন। প্রত্যেক মন্ত্রী সংসদে বক্তৃতা করতে এবং কার্যাবলীতে অংশ নিতে পারবেন, তবে তিনি যদি সংসদ সদস্য না হন তাহলে ভোট দান করতে পারবেন না। রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদের সভায় সভাপতিত্ব করবেন অথবা তার নির্দেশে উপরাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ওই সভায় সভাপতিত্ব করতে পারবেন। মন্ত্রীগণ রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী নির্ধারিত সময়সীমা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন। সংশোধিত সংবিধানে রাষ্ট্রপতিকে দেশে শুধু একটি মাত্র রাজনৈতিক দল গঠন করার ক্ষমতা দেয়া হয়েছে, যা জাতীয় দল নামে অভিহিত হবে। সংশোধনীতে কার্যভারকালে তার বিরুদ্ধে কোন আদালতে কোন ফৌজদারি কার্যধারা দায়ের করা বা চালু রাখা যাবে না এবং তার গ্রেফতার বা কারাবাসের জন্য কোন আদালত হতে পরোয়ানা জারি করা যাবে না। জাতীয় দলের ঘোষণায় বলা হয়, কোন ব্যক্তি জাতীয় দল ছাড়া অন্য কোন রাজনৈতিক দল গঠন কিংবা ভিন্ন ধারার কোন রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করতে পারবেন না। ওই সংশোধনীর পক্ষে 294 জন সাংসদ ভোট দেন। কেউ বিরোধিতা করেননি। সংসদের 2 ঘণ্টা 5 মিনিট স্থায়ী ওই অধিবেশনে স্পিকার ছিলেন আব্দুল মালেক উকিল। বিলের বিরোধিতা করে 3 জন বিরোধী ও একজন স্বতন্ত্র সদস্য ওয়াক আউট করেন। এরা হলেন জাসদের আব্দুল্লাহ সরকার, আব্দুস সাত্তার ময়নুদ্দিন আহমেদ ও স্বতন্ত্র সাংসদ মানবেন্দ্র নারায়ণ লারমা। আতাউর রহমান খান আগেই সংসদ অধিবেশন থেকে বেরিয়ে আসেন। বিলটি উত্থাপন করা হলে আওয়ামী লীগের দলীয় চিফ হুইপ শাহ মোয়াজ্জেম হোসেন মৌলিক অধিকার স্থগিত রাখার প্রেক্ষিতে কোন প্রস্তাব উত্থাপনের সুযোগ না দেবার আহ্বাস জানান। এই পর্যায়ে বাংলাদেশ জাতীয় লীগের জনাব আতাউর রহমান খান বৈধতার প্রশ্ন উত্থাপন করে আলোচনার সুযোগ দানের জন্য স্পিকার জনাব মালেক উকিলকে অনুরোধ করেন। কিন্তু স্পিকার তা নাকচ করে দেন। পরে কণ্ঠভোটে চিফ হুইপের প্রস্তাব গৃহীত হয়। তারপর আইনমন্ত্রী মনোরঞ্জন ধর সংসদে জরুরি ক্ষমতা বিল 1975 পেশ করেন। চিফ হুইপ এ ক্ষেত্রেও মৌলিক অধিকার স্থগিতকরণ বিধি প্রয়োগ না করার আবেদন জানালে বিষয়টি কণ্ঠভোটে পাশ হয়। এখানে একটি বিষয় বিশেষ প্রাণিধানযোগ্য, যদিও বিলটি সংসদে বিনা বাধায় পাশ হয়, তবে গণতন্ত্রের বিকল্প একনায়কত্বের প্রশ্নে আওয়ামী লীগের মধ্যেও দ্বিমত পরিলক্ষিত হয়। 24শে ফেব্রুয়ারি 75 রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এক আদেশবলে দেশে একটি মাত্র রাজনৈতিক দল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল গঠন করেন এবং নিজেকে দলীয় চেয়ারম্যান ঘোষণা করেন। ঘোষণার 3 নং আদেশে বলা হয়, রাষ্ট্রপতি অন্য কোন নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় সংসদের অবলম্ব আওয়ামী লীগের দলীয় সকল সদস্য, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী সবাই বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের সদস্য বলে গণ্য হবেন। এ আদেশ অমান্য করে বাকশালে যোগদান না করার সিদ্ধান্ত গ্রহণ করে বঙ্গবীর জনাব ওসমানী ও ব্যারিস্টার মইনুল হোসেন তাদের সাংসদ পদে ইস্তফা দেন। বাকশালীরা বঙ্গবীর জেনারেল ওসমানী এবং জনাব মইনুল হোসেন যখন বিরোধিতা করে পদত্যাগ করেন তখন সুযোগ সন্ধানীদের অনেকেই বাকশাল এ যোগদান করার জন্য লাইন দিয়েছিল। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ ও মোজাফফর ন্যাপ শেখ মুজিবের এক দলীয় শাসন ব্যবস্থা প্রণয়নকে অভিনন্দন জানান।
তথাকথিত জাতীয় দল গঠিত হওয়ার ফলে দেশের সব রাজনৈতিক দলের বিলুপ্তি ঘটে। আওয়ামী লীগ, মুজাফফর ন্যাপ এবং মনি সিং এর কমিউনিস্ট পার্টি সামগ্রিকভাবে বাকশালে যোগদান করেন। সংসদের বিরোধী দলের ৮ জন সদস্যের মধ্যে ৪ জন বাকশালে যোগদান করেন। প্রবীণ নেতা জনাব আতাউর রহমান খানও বাকশালে যোগদান করে সুবিধাবাদী চরিত্র ও রাজনীতির এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেন। ২ জুন ৭৫ বাকশালে যোগদানের জন্য শেখ মুজিবুর রহমানের কাছে ৯ জন সম্পাদক আবেদন পেশ করেন। ভাড়া হলেন বাংলাদেশ অবজারভার সম্পাদক ওবায়দুল হক, জনাব নুরুল ইসলাম পাটোয়ারি, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক বজলুর রহমান, মর্নিং নিউজের সম্পাদক জনাব শামসুল হুদা, বাসস এর প্রধান সম্পাদক জাওয়াদুল করিম, বাংলাদেশ টাইমস ও বাংলার বাণীর নির্বাহী সম্পাদক শহীদুল হক, দৈনিক ইত্তেফাকের সম্পাদক জনাব আনোয়ার হোসেন মজু এবং বিপিআই সম্পাদক জনাব মিজানুর রহমান। ৬ জুন ৭৫ বাকশালের সাংগঠনিক কাঠামো ও গঠনতন্ত্র ঘোষণা করা হয়। তাতে দলের মহাসচিব মনোনীত হন মনসুর আলী, সচিব হন জিল্লুর রহমান, শেখ ফজলুল হক মনি এবং আব্দুর রাজ্জাক। ওই দিন বাকশালের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে ১১৫ জনের নাম ঘোষণা করা হয়। তাতে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সশস্ত্র বাহিনী প্রধানরা, বিডিআর এর মহাপরিচালক, রক্ষীবাহিনীর পরিচালক, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব প্রমুখকে অন্তর্ভুক্ত করা হয়। দলের কার্যনির্বাহী পরিষদে থাকেন ১ শেখ মুজিবুর রহমান, ২ সৈয়দ নজরুল ইসলাম, ৩ মনসুর আলী, ৪ খন্দকার মোশতাক আহমেদ, ৫ আবু হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান, ৬ আব্দুল মালেক উকিল, ৭ অধ্যাপক ইউসুফ আলী, ৮ মনোরঞ্জন ধর, ৯ মহিউদ্দিন আহমেদ, ১০ গাজী গোলাম মোস্তফা, ১১ জিল্লুর রহমান, ১২ শেখ ফজলুল হক মনি, ১৩ আব্দুর রাজ্জাক। কেন্দ্রীয় কমিটিতে থাকেন ১ শেখ মুজিবুর রহমান, ২ সৈয়দ নজরুল ইসলাম, ৩ মনসুর আলী, ৪ আব্দুল মালেক উকিল, ৫ খন্দকার মোশতাক আহমেদ, ৬ কামরুজ্জামান, ৭ মাহমুদ উল্লাহ, ৮ আব্দুস সামাদ আজাদ, ৯ ইউসুফ আলী, ১০ ফণীভূষণ মজুমদার, ১১ ডক্টর কামাল হোসেন, ১২ সোহরাব হোসেন, ১৩ আব্দুল মান্নান, ১৪ আব্দুর রব সেরনিয়াবাত, ১৫ মনোরঞ্জন ধর, ১৬ আব্দুল মতিন, ১৭ আসাদুজ্জামান, ১৮ কোরবান আলী, ১৯ ডক্টর আজিজুর রহমান মল্লিক, ২০ ডক্টর মুজাফফর আহমদ চৌধুরী, ২১ তোফায়েল আহমেদ, ২২ শাহ মোয়াজ্জেম হোসেন, ২৩ আব্দুল মোমেন তালুকদার, ২৪ দেওয়ান ফরিদ গাজী, ২৫ অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী, ২৬ তাহির উদ্দিন ঠাকুর, ২৭ মোসলেম উদ্দিন খান, ২৮ মোহাম্মদ নুরুল ইসলাম মজুর, ২৯ একেএম ওবায়দুর রহমান, ৩০ ডক্টর ক্ষিতীশচন্দ্র মণ্ডল, ৩১ রিয়াজউদ্দিন আহমদ, ৩২ এম বায়তুল্লাহ, ৩৩ রুহুল কুদ্দুস সচিব, ৩৪ জিল্লুর রহমান, ৩৫ মহিউদ্দিন আহমদ এমপি, ৩৬ শেখ ফজলুল হক মনি, ৩৭ আব্দুর রাজ্জাক, ৩৮ শেখ শহীদুল ইসলাম, ৩৯ আনোয়ার চৌধুরী, ৪০ সাজেদা চৌধুরী, ৪১ তসলিমা আবেদ, ৪২ আব্দুর রহিম, ৪৩ ওবায়দুল আওয়াল, ৪৪ লুৎফর রহমান, ৪৫ একে মুজিবর রহমান, ৪৬ ডক্টর মফিজ চৌধুরী, ৪৭ ডক্টর আলাউদ্দিন, ৪৮ ডক্টর আহসানুল হক, ৪৯ রওশন আলী, ৫০ আজিজুর রহমান আক্কাস, ৫১ শেখ আব্দুল আজিজ, ৫২ সালাহুদ্দিন ইউসুফ, ৫৩ মাইকেল সুশীল অধিকারী, ৫৪ কাজী আব্দুল হাশেম, ৫৫ মোল্লা জালাল উদ্দিন, ৫৬ শামসুদ্দিন মোল্লা, ৫৭ গৌরচন্দ্র বালা, ৫৮ কাজী গোলাম মোসফা, ৫৯ শামসুল হক, ৬০ শামসুজ্জোহা, ৬১ রফিকউদ্দিন ভূঁইয়া, ৬২ সৈয়দ আহমদ, ৬৩ শামসুর রহমান খান, ৬৪ নুরুল হক, ৬৫ এম এ ওহাব, ৬৬ ক্যাপ্টেন সুদ্ধাত আলী, ৬৭ এম আর সিদ্দিক, ৬৮ এম এ ওহাব, ৬৯ চিত্ররঞ্জন সুতার, ৭০
সৈয়দা রাজিয়া বানু ৭১, আতাউর রহমান খান ৭২, খন্দকার মোহাম্মদ ইলিয়াস ৭৩, শঙ্কর সাইন ৭৪, অধ্যাপক মুজাফফর আহমদ ৭৫, আতাউর রহমান ৭৬, পীর হাবিবুর রহমান ৭৭, সৈয়দ আলতাফ হোসেন ৭৮, মোহাম্মদ ফরহাদ ৭৯, মতিয়া চৌধুরী ৮০, হাজি দানেশ ৮১, তৌফিক ইমাম সচিব ৮২, নুরুল ইসলাম ৮৩, ফয়েজ উদ্দিন সচিব ৮৪, মাহবুবুর রহমান সচিব ৮৫, আব্দুল খালেক ৮৬, মুজিবুল হক সচিব ৮৭, আব্দুর রহিম সচিব ৮৮, মইনুল ইসলাম সচিব ৮৯, শহীদুজ্জামান সচিব ৯০, আনিসুজ্জামান সচিব ৯১, ডক্টর এ সাত্তার সচিব ৯২, এম এ সামাদ সচিব ১৩, আবু তাহের সচিব ৯৪, আল হোসাইনি সচিব ১৫, ডক্টর তাজুল হোসেন সচিব ১৬, মতিউর রহমান টিসিবি চেয়ারম্যান ১৭, মেজর জেনারেল কে এম শফিউল্লাহ ৯৮, এয়ার ভাইস মার্শাল ১ খন্দকার ১৯, কমোডোর এম এইচ খান ১০০, মেজর জেনারেল খলিলুর রহমান ১০১, ১ নজিরুদ্দিন ১০২, ডক্টর আব্দুল মতিন চৌধুরী ১০৩, ডক্টর মাজহারুল ইসলাম ১০৪, ডক্টর এনামুল হক ১০৫, এটিএম সৈয়দ হোসেন ১০৬, নুরুল ইসলাম আইজি পুলিশ ১০৭, ডক্টর নীলিমা ইব্রাহিম ১০৮, ডক্টর নুরুল ইসলাম পিজি হাসপাতাল ১০৯, ওবায়দুল হক সম্পাদক অবজারভার, মিজানুর রহমান বিপিআই ১১২, নুরুজ্জামান রক্ষীবাহিনী প্রধান ১৯৪, আলী কাদরি ১১০, আনোয়ার হোসেন মঞ্জু ইত্তেফাক ১১১, মলোয়ারুল ইসলাম ১১৩, ব্রিগেডিয়ার এ এম এম কামরুজ্জামান শিক্ষক সমিতি ১১৫, ডক্টর মাজহার একই ঘোষণায় বাকশালের ৫টি অঙ্গ সংগঠনও গঠন করা হয়, সেগুলো হচ্ছে: জাতীয় কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, জাতীয় মহিলা লীগ, জাতীয় যুবলীগ ও জাতীয় ছাত্রলীগ। এগুলোর সাধারণ সম্পাদক মনোনীত হন যথাক্রমে ফণীভূষণ মজুমদার, অধ্যাপক ইউসুফ আলী, সাজেদা চৌধুরী, তোফায়েল আহমদ ও শেখ শহীদুল ইসলাম। এ সমন্ত সংগঠনের কেন্দ্রীয় কমিটিগুলোতে মোজাফফর ন্যাপ ও মনি সিংয়ের কমিউনিস্ট পার্টির নেতাদের গ্রহণ করা হয়। বাকশালের এ সূত্র ধরেই ১৬ই জুন সংবাদপত্র বাতিল অধ্যাদেশ জারি করা হয়। তার বলে পার্টি নিয়ন্ত্রণাধীন শুধুমাত্র ৪টি দৈনিক ও কয়েকটি সাপ্তাহিক বাদে সকল পত্র পত্রিকা বন্ধ করে দেয়া হয়। গণতন্ত্রের হত্যাযজ্ঞ শেষে দেশ জুড়ে চলে তাণ্ডব উৎসব, রুদ্ধশ্বাস, মানুষ জীবনের নিরাপত্তা হারিয়ে জন্মভূমিতেই বন্দী হয়ে পড়েন স্বৈরশাসনের নিষ্পেষণে।